ভারতের এক কোনায় পড়ে থাকা সহজ সরল এক গ্রাম সুজনডাঙ্গা। এখানকার মানুষ মিলেমিশে থাকে, কিন্তু এখানকার একটাই সমস্যা, কিছু গরিব পরিবারে এখনো কোনো স্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করতে পারেনি। এদের জন্য আজও ভরসা সেই পাশের জঙ্গল। এখানে দিনের বেলায় কেউ বদনা হাতে বের হয় না লজ্জার সংকোচে, তাই সন্ধ্যা নামার পরেই অনেককে দেখা যায় বদনা হাতে পা টিপে টিপে হাঁটছে জঙ্গলের দিকে। শুধু লজ্জা নয়, এই অভ্যাসে গ্রামের পরিবেশও দিন দিন দূষিত হয়ে পড়ছে। এই পরিস্থিতি দেখে একদিন সরকার সিদ্ধান্ত নেয় সুজনডাঙ্গাকে বদলাতে হবে। গ্রামে ঘরে ঘরে শৌচালয় তৈরি করতে হবে। সেই কাজের দায়িত্ব পড়ে গ্রামের সবচেয়ে পুরনো, প্রভাবশালী ও বিশ্বাসী এক ব্যক্তির ওপর। তিনি হলেন মোড়ল গজানন মণ্ডল। গ্রামের লোকেরা ভেবেছিল এইবার বুঝি সত্যিই মুক্তি মিলবে। ঝড় বৃষ্টির সেই অন্ধকার রাতে বদনা হাতে তিনজন মহিলা গামছা মাথায় এসেছে জঙ্গলে। না এসে উপায় ছিল না, প্রকৃতির ডাক ঝড় বাদল মানে না। উফ দিদি, কি বৃষ্টি পড়ছে বলো। বৃষ্টি রাতে কি পেটটা শুনবে? প্রকৃতির ডাকে ঠিক টেনে নিয়ে আসি জঙ্গলের ভিতর। এই জঙ্গল ছাড়া আমাদের আর উপায়ই বা কি বলো? হ্যাঁ গো দিদি, আমাদের কপালে কি আর শৌচাগার জুটবে? ঘরের পাশে একটা শৌচাগার বানানো, সে তো শুধু স্বপ্ন গো। আমাদের কি আর সে সামর্থ্য আছে? কদিন আগে রঘুনাথদার মুখে শুনেছিলাম গ্রামে নাকি শৌচাগার তৈরি হওয়ার অনুমোদন এসেছে। পরিবেশ রক্ষা কর্মকর্তারা নাকি বলেছেন যেখানে সেখানে মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষণ, রোগবালাই ছড়াচ্ছে। তাই যাদের সামর্থ্য নেই তাদের ঘরে ঘরে শৌচাগার তৈরি করে দেব। হ্যাঁ গো দিদি, আমিও তো শুনেছি গ্রামে তো কদিন থেকে শুধু এগুলোই কথাবার্তা হচ্ছে, কিন্তু রঘুনাথ দাদাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। আজ 3 দিন হয়ে গেল, কোথাও তার দেখা নেই। হ্যাঁ গো, আমি তো শুনলাম যে তার বাড়ির লোকজন নাকি থানাতেও গেছিল। হ্যাঁ গো, জল জ্যান্ত মানুষটা হঠাৎ হাওয়া হয়ে গেল। ঠিক তখনই ঝোড়ো হাওয়া খুব জোরে জোরে মেঘ ডাকতে শুরু করলো। বৃষ্টির বেগ বেড়ে গেল। কুকুরগুলো একসঙ্গে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, যেন কোনো কিছুর গন্ধ পেয়েছে। ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে দেখা যায় একটা অদ্ভুত অবয়ব, ভেজা রক্তমাখা বাঁকানো হাত, চোখ যেন গর্তের মধ্যে চলে গেছে, কিন্তু সেই চোখগুলো জল জল করে জ্বলছে। এক পা দুপা করে এগিয়ে আসে তাদের দিকে। ও মা গো, ওইটা কে দাঁড়িয়ে আছে? এই বাতাসে কাপড় উঠছে, এই মুখটাও তো যেন রঘুনাথদার মতো। এই রঘুনাথদা নয় রে, এই রঘুনাথদা নয়, ও ও এটা ভূত, ভূত। এই দেখছো না, এই চোখ দুটো কেমন আগুনের মতো জ্বলছে, শরীর দিয়ে রক্ত ঝরছে, আর কেমন জানি বিচ্ছিরি গন্ধ ছড়াচ্ছে। না না না, এ মানুষ না, এ মানুষ না গো। পালাও পালাও দিদি, পালাও পালাও, বাঁচাও বাঁচাও, হে ভগবান, হে বাঁচাও বাঁচাও, ও মা গো। তিনজন একসাথে বদনা ফেলে দৌড়তে থাকে। পিছনে সেই আত্মাটা ধীরে ধীরে ভাসে, একবার শ্বাস টেনে বলে, তোমরা জানবে সব, ওর মুখ দিয়েই হবে সত্যের উদ্ঘাটন। সেই রাতে অবয়বটি দেখে জয়া, পিয়ালি আর ফুলি। ভয় পেয়ে দৌড়ে পালায়, বদনা হাত থেকে পড়ে যায়। তারপর তারা কেউ আর ওই জঙ্গলের ধারে যায় না। 3 দিন কেটে গেছে, তারা চুপচাপ ঘরে থাকে। সন্ধ্যার আকাশের কালো মেঘ ছোটাছুটি করছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রামের এক কোণে ছোট্ট একটা চায়ের দোকানের ভেতরে উনুনে ফুটছে চা, কেটলি থেকে ধোঁয়া উঠছে। দোকানের সামনে বাঁশের বেঞ্চে কয়েকজন বসে গল্প গুজব করছে। কেউ চা খাচ্ছে,
ঠিক তখনই ছাতা মাথায় দোকানের দিকে এগিয়ে আসে গ্রামের মোড়ল গজানন মণ্ডল। মাথা নিচু ধীর পায়ে হেঁটে এসে ছাতাটা নামিয়ে তিনি বেঞ্চের একপাশে বসে পড়েন। ছাতাটা পাশে ঠেস দিয়ে রাখে। চারপাশের লোকজন তার দিকে তাকায়। ওরে জগা, দেড়ে এক কাপ গরম গরম আদা চা। জগা চায়ের কাপ মণ্ডল মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, কি গো মোড়ল মশাই, আজ দুদিন আপারে দোকানে দেখি না যে। আপনি তো দোকানে না আসার লোক নয়, তার শরীর খারাপ করেছিল নাকি? আরে জগা না, শরীর টরীর খারাপ কিছু হয়নি, এই গ্রামের কাজের জন্যই দৌড়াদৌড়ি করছি। দুদিন খুব ব্যস্ত ছিলাম, সেই কারণেই তোর দোকানে চা খেতে আসতে পারিনি। তুই তো জানিস দিনের মধ্যে তোর দোকানে একবার চা না খেলে আমার চলে না। এই ব্যস্ততার কারণেই আসতে পারিনি আর কি। কি কাজ গো মোড়ল মশাই? গ্রামের কোনো উন্নতির কাজ নাকি গো? হ্যাঁ মোড়ল মশাই। হ্যাঁ রে হ্যাঁ, গ্রামের খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে রে, যেটা এই গ্রামের জন্য খুবই প্রয়োজন। সেটা কি মোড়ল মশাই? শৌচাগার রে, শৌচাগার। এই গ্রামে তো অনেকের স্থায়ী শৌচাগার নেই, তো তারা পরিবেশ নষ্ট করছে, তাই ওপর থেকে শৌচাগার তৈরির অনুমোদন এসেছে রে। আপাতত একটা করে শুরু করব। প্রথমে একটা তৈরি হবে, তারপর প্রত্যেকের ঘরে ঘরে তৈরি হবে রে, কিন্তু কিছুদিন দেরি হবে। তাহলে তো খুবই ভালো হয় মোড়ল মশাই। রাতে অন্ধকারে গ্রামের মেয়ে মানুষেরা নাকি ইদানিং ভয় পাচ্ছে, জঙ্গলে ভূত টুত নাকি দেখতে পাচ্ছে। ভূত আবার কোথা থেকে এলো? ভূত টুত বলে কিচ্ছু নেই। আরে লোকজন গুজবে কান দেয় বেশি। যাই হোক, আজ উঠি রে, কাল আবার অনেক কাজ আছে। কথা শেষ করে মোড়ল গজানন মণ্ডল চায়ের কাপটা বেঞ্চের ওপর রেখে উঠে পড়লেন। ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে চলে গেলেন গ্রামের ভেতর। দোকানে বসে থাকা লোকজন একে একে উঠে যেতে লাগলেন। চারপাশে কেবল ঝিরিঝিরি বৃষ্টি, আর দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। রাত তখন গভীর, আনুমানিক 2টো বাজে। মোড়ল মশাই ঘরে শুয়ে ঘুমোচ্ছেন। হঠাৎ তার কানে ভেসে এলো অদ্ভুত কান্নার আওয়াজ। কেউ কেঁদে কেঁদে বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাকে। এমন চিৎকার শুনে মোড়ল গজানন মণ্ডল টর্চ লাইট হাতে বাইরে বেরিয়ে আসেন। তিনি ধীরে ধীরে এসে বাড়ির প্রথম দরজা খোলেন। তিনি কিছুই বুঝতে পারেননি। তারপরে টর্চ লাইটের আলো গিয়ে পড়ল উঠোনের মাঝখানে। সেখানে পড়ে আছে একটা দেহ। এক পা দুপা করে সেখানে এগিয়ে গিয়ে দেখলেন লাশটি পড়ে থাকার জায়গায় রক্তে ভেজা। লাশের চোখ দুটো উল্টে গেছে, গলা কাটা, মুখ বিকৃত। ধনু, কে কে খুন করলো একে? কে? তিনি চিৎকার করে উঠলেও ভয়ে হাত পা থরথর করে কাঁপছে তার। হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল, সেই আলোয় ছায়া এসে পড়ল তার মুখে। তাতে দেখা গেল মোড়লের মুখে ঘাম, চোখ ভয়ে ছানা বড়া, ঠোঁট কাঁপছে। তিনি কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠলেন, কার এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে? সবাই গেল কোথায়? এইদিকে আয় সবাই। মোড়লের চিৎকার শুনে দুজন লাঠিয়াল ছুটে আসে, লাঠি আর লণ্ঠন হাতে। মোড়ল তার আঙুল তুলে তাদেরকে দেখিয়ে দেয়, এই দেখ, উঠোনে ধনুর লাশ পড়ে আছে। দেখ কে এসেছে বাড়ির ভেতরে, কার এত বড় সাহস হলো? চতুর্দিকে খুঁজে দেখ, পালিয়ে যেন যেতে না পারে। তারা চারিদিকে লণ্ঠন ঘুরিয়ে এদিক ওদিক দেখে, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না, শুধু চারিপাশে শ্বাসরুদ্ধ নীরবতা। তারা ফিরে এসে মোড়লকে জানায় তার বাড়ির আশেপাশে কেউ নেই। কেউ যে ঢুকেছিল সেরকম কারো পায়ের ছাপও নেই। মোড়ল শুনে একটু অবাক হলেন। মোড়ল তার লাঠিয়াল দুজনকে বলে দিলেন, তোরা দুজন গ্রামের লোকজনকে জানিয়ে দে,
আগামীকাল সন্ধ্যায় সভা ডাকা হয়েছে। গ্রামের কার এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার লোককে খুন করে? কালকে সভাতেই কথা হবে। পরদিন সন্ধ্যায় মোড়লের বাড়ির উঠানে, সেখানে গ্রামের বৃদ্ধ, তরুণ, কিশোর, নারী সবাই এসে দাঁড়ায়। মণ্ডল চেয়ারে বসে খুব গম্ভীরভাবে বলে উঠলেন, এই গ্রামে কার এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার লোককে খুন করে? যারাই করুক আমি ছাড়ব না। আজ এখানে আপনাদের সবাইকে ডেকে নিয়ে আসার কারণ আপনাদেরকে সাবধান করা। ধনু কি অপরাধ করেছিল যার জন্য তাকে খুন করা হয়েছে? সে যদি এখানে থাকে তাহলে আমার সামনে এসো। এটা আমাদের গ্রামেরই কেউ করেছে, বাইরের লোকজন এসে খুন করে পালিয়ে যাওয়ার মতো সাহস নেই। তখন গ্রাম থেকে আসা লোকজনের মধ্য থেকে এক বৃদ্ধ লোক বলে উঠলেন, মোড়ল মশাই, এই গ্রামের মাটি শান্ত ছিল চিরকাল, কারো এমন সাহস হলো কি করে? আর ধনু ওকে কেনই বা কেউ মারবে? আমি এখনো বুঝতে পারছি না কে এই কাজ করেছে, কার এত বড় সাহস হলো। কাজটা যেই করে থাকুক আমি জানতে পারলে তাকে ছেড়ে কথা বলবো না। আমি তদন্ত চালাতে থাকবো, কে খুন করেছে সেটা জানতে পারলে আমি তাকে জ্যান্ত পিটিয়ে মাটিতে চাপা দেব। এই কথা আজ আমি এখানে বলে গেলাম। রাত তখন গভীর। মোড়ল মশাই খাটে শুয়ে ঘুমোচ্ছেন। বাতাস থেমে গেছে, আকাশেও কালো মেঘ থমকে আছে। চারিদিক থেকে শুধু কুকুরের কান্নার আওয়াজ। কারো মৃত্যুর খবর যেন আগেই পেয়েছে তারা। কড়কড় করে দরজা খোলার শব্দ পেয়ে মোড়ল মশাই বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সে দরজার দিকে তাকিয়ে দেখে কালো ধোঁয়ার মধ্য থেকে একটি অবয়ব বেরিয়ে আসছে। রক্তে ভেজা শরীর, চোখে প্রতিশোধের আগুন, চোখ জলজল করে জ্বলছে। সে আস্তে আস্তে মোড়লের দিকে এগিয়ে আসে। মোড়ল তাকে দেখে চিনতে পারে। রঘুনাথ, তুই তুই এখানে কিভাবে এলি? তোকে তো আমি... তাহলে আমায় চিনতে পেরেছিস? সেই জঙ্গলে মাটির নিচে আমায় কিভাবে পুঁতে রেখেছিলি, আর তোর চালাকে আমি খুন করেছি। আজ তোর পালা। তুই কিভাবে ফিরে এলি? তুই জানিস না, যার অপঘাতে মৃত্যু হয় সে আবার ফিরে আসে। আর আমি এসেছি তোকে শেষ করে প্রতিশোধ নিতে। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, না কেউ পারবে না বাঁচাতে। রঘুনাথের এই কথা শুনে মোড়ল মশাই আগে পিছু না দেখেই দৌড়তে দৌড়তে বলেন, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, রঘু আমায় মেরে ফেললো, বাঁচাও। মোড়ল গজানন মণ্ডল নিজেকে বাঁচানোর জন্য ছুটে চলেছে। চারপাশে অন্ধকার, নিস্তব্ধ। শুধু শিয়ালগুলো একসঙ্গে হুক্কা হুয়া করে ডেকে উঠছে, যেন তারা আগাম বিপদের সংকেত দিচ্ছে। মোড়লের চিৎকার শুনে গ্রামের লোকজন লণ্ঠন হাতে বেরিয়ে আসে। মোড়ল মশাই সেখানে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে যায়। আমাকে বাঁচাও, রঘু আমায় মেরে ফেলবে। তারা সবাই তাকিয়ে দেখে রক্তমাখা শরীর, চোখে আগুনের মতো হলুদ আলো জ্বলছে, আর তার পুরো শরীর হাওয়ায় ভেসে আসছে মোড়ল গজানন মণ্ডলের দিকে। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে সেই অবয়বের দিকে। আমি রঘুনাথ, আমাকে চিনতে পেরেছ তোমরা? এই মোড়ল আমাকে গুম করে দিয়েছিল তার পাপ ঢাকার জন্য। রঘুনাথের কথা শুনে সবাই অবাক, সবাই হতবাক হয়ে রঘুনাথের দিকে তাকিয়ে আছে। আকাশটা তখন গুড় গুড় করে ডেকে উঠল। সবাই তার কাছে কি হয়েছে জানতে চাইল। তোমরা শুনতে চাও এই শয়তানটা আমার সঙ্গে কি করেছে?
আর গোপনে গোপনে এই গ্রামটাকে কিভাবে ঠকাচ্ছে তাহলে শোনো। রাত তখন 8টা বাজে। মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝড়ে গাছগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আর গুড়গুড় করে মেঘ ডাকছে। এই ঝড় বৃষ্টির রাতে রঘুনাথ এসেছে মোড়লের বাড়িতে, তার সঙ্গে কিছু জরুরি কথা বলতে। মোড়লের পাশে তার 2 চেলা ধনু আর মনু লাঠি হাতে দাঁড়িয়ে। মোড়ল মশাই, আমি আপনার সব কথা জেনে গেছি। আপনি গ্রামের শৌচালয়ের টাকা মেরে দিচ্ছেন, এটা একদমই ঠিক করছেন না। গ্রামের লোকজন জানার আগেই আমি বলছি আপনি গ্রামের সব কটা শৌচালয় তৈরি করে দেবেন। তুই কি জেনে গেছিস? কিসের শৌচাগারের টাকা মেরে দেওয়ার কথা বলছিস? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। মোড়ল গজানন মণ্ডলের মুখে তখনও হালকা হাসি থাকলেও বোঝা যাচ্ছে তার চোখের আড়ালে ছিল অস্বীকারের চোরাগলি। তিনি জানতেন রঘুনাথ ঠিক বলছে, কিন্তু এমনই ভাব দেখাচ্ছেন যেন তিনি কিছুই জানেন না। এ সবই যেন রঘুনাথের বানানো গল্প, একেবারে সবই মিথ্যে বলছে রঘুনাথ। আপনি যতই অস্বীকার করে যেতে চান, কিন্তু আমার কাছে কিছুতেই অস্বীকার করতে পারবেন না। আমি সব জানি। আমি কিন্তু গ্রামবাসীকে সব কিছু জানিয়ে দেব। আমার গ্রামের লোক ভোগান্তিতে ভুগবে আর আপনি তাদের হকের টাকা আপনার পকেটে ভরবেন, এ অন্যায় আমি হতে দেব না। আপনি যে শৌচালয়ের অনুমোদনের টাকা আত্মসাৎ করেছেন, এ কথা আমি গ্রামবাসীদের জানিয়ে দেব। আমি যখন গ্রামবাসীদের তার গোপন কথা জানিয়ে দিতে চাই, তখন এই মোড়ল তার 2 চেলাকে বলে আমাকে শেষ করে দিতে। তাদের হাতে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারে। আমি সেখানে লুটিয়ে পড়ে যাই। তারা মনে করে আমি মরে গেছি, কিন্তু তখন আমি মরিনি। তারা সেখানেই থেমে থাকেনি। আমার লাশ গুম করে দেওয়ার জন্য তারা মাটি খুঁড়ে বাড়ির উঠানের পাশে আমায় পুঁতে দেয়। আমি সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাই। আর এখন আমি ফিরে এসেছি এই মোড়লকে শেষ করতে। শেষ করতে। মোড়ল তখন থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে মৃত্যু আর বেশি দূর নেই, তার অতি নিকটে চলে এসেছে। মোড়ল তার ভুল স্বীকার করে রঘুনাথের কাছে হাত জোর করে বলল, দেখ রঘু, আমার ভুল হয়ে গেছে। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমায় ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দে। না মোড়ল, তুই শুধু আমার সঙ্গে অন্যায় করিসনি, তুই এই পুরো গ্রামবাসীদের সাথে অন্যায় করেছিস। তাদের ঠকিয়েছিস। তাদের পাওনা জিনিস তাদেরকে বুঝিয়ে দিসনি। আমি তোকে ছাড়বো না। আজ সবার সামনে তোকে আমি শেষ করে দেব। তোর চালাকেও আমি শেষ করেছি, এবার তোর পালা। না রঘু, না রঘু, দেখ, আমায় মারিস না। আমি এই গ্রামবাসীর সামনে কথা দিচ্ছি, আমি তাদের অনুমোদনের টাকা ফিরিয়ে দিয়ে তাদের শৌচাগার তৈরি করে দেব। প্রত্যেকটা ঘরে ঘরে শৌচাগার তৈরি হবে। আমি সব টাকা ফিরিয়ে দেব। আমাকে দয়া করে ছেড়ে দে। আমায় মারিস না, আমাকে আর একটা সুযোগ দে। গ্রামের লোকজন মোড়লকে খুবই বিশ্বাস করতেন এবং ভরসাও করতেন, কিন্তু এই কথা জানার পর তারা তাকে তিরস্কার করতে শুরু করলেন। অনেকেই বললেন তাকে আর বিশ্বাস করা যাবে না। আবার অনেকেই বলছেন তাকে আর একটা সুযোগ দেওয়া হোক। আর তাদের গ্রামেও শৌচাগারের খুবই প্রয়োজন। মোড়ল যদি বেঁচে থেকে তাদের শৌচাগার তৈরি করে দেয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ঠিক আছে, তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে আমি শেষবারের মতো ক্ষমা করলাম। কিন্তু গ্রামের প্রতিটি ঘরে যেন শৌচালয় তৈরি হয়, নইলে কিন্তু আমি আবার ফিরে আসব। হ্যাঁ, মনে রাখিস। এই কথা বলেই রঘুনাথের ভূত হাওয়ায় আস্তে আস্তে মিলিয়ে যায়। সেই রাতে রঘুনাথের আত্মা প্রতিশোধ নেননি, তিনি বিচার করেছেন। মোড়লের অন্যায়ের পর্দা সবার সামনে ফাঁস হলেও শেষমেশ
তিনি তাকে আর একটা সুযোগ দিলেন শুধরে নেওয়ার, ভালো কিছু করে যাওয়ার। অনেকেই বলে প্রতিশোধে শান্তি মেলে, কিন্তু রঘুনাথ দেখিয়ে দিয়ে গেল ক্ষমাই পারে একটি মুহূর্তে মানুষকে বদলে দিতে। সেদিনের পর থেকে গ্রামে আর কেউ জঙ্গলের দিকে বদনা হাতে হাঁটেনি। ঘরে ঘরে তৈরি হয়েছে শৌচাগার, আর সুজনডাঙ্গা নামের সেই ছোট্ট গ্রামটি পেয়েছে এক নতুন জীবন।